পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ। পর্ব সংখ্যা ৮৭। আবিদা কিংবা আনোয়ার কেউই আসেনি, আর আয়ানার তো আসার প্রশ্নই ওঠে না। তবে একটা বিষয় ভালো, আবিদা কল করেছেন ববিতাকে। ববিতা দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলতেই আবিদা বললেন, ববিতা, তোমার উপর অনেক অন্যায় করেছি, আগেও করেছি, এই সময়ে এসেও করেছি, মাফ করো বোন। মানুষের হঠাৎ পরিবর্তন চোখে খুব লাগে, সন্দেহও জাগায়। তবে এই সময়ে এসে আবিদাকে আর সন্দেহ করার অবকাশ নেই। তার জোরেই আয়ান আজ অন্য জায়গাতে। মেয়েটা থাকলে নিশ্চয়ই কিছু করে বসতো। ববিতা সামান্য হেসে বললেন, আপা বাদ দাও, যা যাবার গিয়েছে। তবে তোমরা যদি আসতে। কথাটি শেষ হওয়ার আগেই আবিদা বললেন, না আসাটাই ভালো বোন। বিয়ের অনুষ্ঠান শেষ হোক, ওদের গিয়ে দেখে আসবো। দেখে যাবে, এ কথাটা কেমন পরপর হয়ে গেল না আপা? আবিদা হাসলেন, বললেন, সম্পর্ক তো পর আমরাই করে ফেলেছি ববিতা, ধীরে ধীরে ঠিক হবে আশা করছি। আশা করি কেন, ঠিক তো হতেই হবে আপা, এ বাড়ি তো তোমাদেরও। আবিদা কেমন একটু মনমরা হলেন, উসখুস করতে লাগলেন। ববিতা বললেন, কিছু হয়েছে আপা? না না, কিছু না। আচ্ছা, তুমি তো মেয়ের মা, তোমার কত কাজ, অনুষ্ঠান তো শুরু হয়ে এলো, আমি বরং ছাড়ছি। বলে কলটি রাখলেন তিনি। খানিক বাদে আনোয়ার এসে বসলেন। স্ত্রীর অন্যমনস্ক ভাব দেখে শুধালেন, কিছু হয়েছে? হ্যাঁ। কিছু বলবে? মনমরা লাগছে তোমায়? ও, তুমি এখনই এলে? হ্যাঁ। আবিদা আসন ছাড়লেন, বললেন, আমার খুব খারাপ লাগছে। আবার কিছু হলো? আগের বিষয়টি, আমরা এতিমের হক মেরেছি। বলে সহসাই আবিদা কান্নায় ভেঙে পড়লেন। কদিন ধরে তিনি বড়ই দুঃখে আছেন, ঘুমাতে পারেন না, সারাক্ষণ একটা ভয় ভয় লাগে, মনে হয় কি যেন হতে চলেছে। আনোয়ার স্ত্রীর পাশে বসলেন, হাতের দ্বারা গাল ছুঁয়ে দিলেন। আবিদা, শান্ত হও। কিভাবে হব? আমি সারা জীবন অন্যায় করে এসেছি, এসব আমাকে শেষ করে দিচ্ছে। আনোয়ার একটু চুপসে রইলেন, তারপর বললেন, তুমি চলো আমার সাথে, ডাক্তার দেখিয়ে আসি। ডাক্তার দেখিয়ে কি হবে? এটা তো আমার রোগ না, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি, তুমি চলো আবিদা, কথা বাড়িও না। আবিদাকে এই সেই বুঝ দিয়ে বের করলেন আনোয়ার। অমন সময় উপরের ঘর থেকে কিছু ভাঙার শব্দ হলো। আয়ানা করিডোরে এসে দাঁড়িয়েছে, চোখ দুটো লাল। কোথাও যাও তোমরা? বিয়ের দাওয়াতে লজ্জা করে না তোমাদের? আনোয়ার কথার জবাব দিলেন না, স্ত্রীকে নিয়ে সামনে এগোলেন। আয়ানা আরও চেঁচামেচি করতে লাগলো, তারপর কাঁদতে লাগলো। নিজের ঘরের মেঝেতে শুয়ে চিৎকার করে বলল, আমি বুঝিনি দীপ্র দাদা ভাই, বুঝিনি তোমাকে সত্যি ভালোবেসে ফেলবো, আমি একদম বুঝিনি। বলতে বলতে দীপ্রর একটা ছবি বের করলো। এই ছবিতে দীপ্রর পাশে রয়েছে ও নিজেও। কি সুন্দর লাগছে দুজনকে। আয়ানা টলমলে চোখে হাসতে লাগলো। অশ্রু গড়িয়ে পড়ল ছবিতে। সেটা হাত দিয়ে মুছে ও পাগলের মতো বার কয়েক চুমু খেলো। তারপর ফিসফিস করে বলল, আমি এতই খারাপ, এতই খারাপ, আমায় ভালোবাসা গেল না ভালোবাসা। ওদিকে দেওয়ান বাড়িতে হই হই চলছে। অরণ্য এসেছে মাত্র, রাত্রি আবার অভিমান করেছে। ছেলেটার আসার কথা ছিল আগে, না সে এলো এত দেরি করে। ওর অভিমান ভাঙাতে পেছন থেকে জাপটে ধরল অরণ্য। রাত্রে ছাড়াতে ছাড়াতেই বলল, এই একদম ধরবে না আমায়। তোমায় ধরবো না, এটা হয় নাকি? তুমি না আমার বউ, আসছে আমার বউ বউ করতে। এত সময় কোথায় ছিল তোমার? বউ তো ছিলই, আমি কি তোমায় ছাড়ছি বলো? একদম কথা বলবা না তুমি, সরো তো। পাশ কাটাতে গেল, আটকে ধরে অরণ্য। রাত্রি ঘুরে যায়। অরণ্য বলে, আমার কি দোষ? তোমার ভাই তো কাজ দিয়েছিল। দীপ্র ভাই? হুঁ হুঁ। রাত্রি দমল, তবু নাক ফুলিয়ে বলল, এ যাত্রায় মাফ করলাম। তোমাদের হলো? ঠক ঠক করে আঘাত পড়ল দরজায়, কণ্ঠটি কণার। রাত্রি জবাব দিল, আসছি। উফ, তুমি এত লেট করছো কেন রাত্রিপো? সেই কখন সন্ধ্যা হয়েছে। আসছি বাবা। কণা আরও কিছু বলতে নিচ্ছিল, ঠিক তখনই কুঞ্জ এসে ওর পোশাক টেনে ধরল। কি, তোমাকে খুঁজছে? কে? দেখো গিয়ে। আরে বলে তো যাকে। আমি বলতে পারবো না, নিষেধ করেছে। বলেই কুঞ্জ হই হই করে চলতে লাগলো। ছেলেটার মোটা শরীর দুলছে। কণা না চাইতেও হেসে ফেলল। হলুদের সাজে কুহুকে একটু বেশিই সুন্দর লাগছে কি। ছবিটা পাঠিয়েছে মেয়েটি নিজেই। দীপ্র এক মনে দেখছে। ওদিকে সিন হয়েছে, কিন্তু জবাব নেই। কুহু পড়েছে চিন্তায়, তাকে কি খারাপ দেখাচ্ছে? দীপ্র ভাইয়ের পছন্দ হয়নি। ও আয়নার সামনে এসে নিজেকে দেখতে লাগলো, এটা সেটা চেক করতে লাগলো। তারপর অনুভব করলো সাজ ভালো হয়নি, তাকে ভালো লাগছে না, একটুও না। ওর কেমন কান্না পেয়ে গেল। ও প্রায় কাঁদতেই গিয়েছিল, ঠিক সে সময় দীপ্রর মেসেজ এলো।
ও হুড়মুড় করে ফোনটি তুলল। তুই কি চাস বলতো? কুহু বুঝলো না কথার মানে, চেয়ে রইল ফোনের স্ক্রিনে। মুহূর্তেই কল এলো। ও প্রথম দফায় রিসিভ করতেই ভুলে গেল। দ্বিতীয়বার কল এলে রিসিভ করলো। বড় ভয় নিয়ে বলল, আপনি কি রাগ করেছেন? হুম। ছোট্ট একটি জবাব। কুহু আর পারে না, ঠোঁট কামড়ে ধরে। দীপ্র ওপাশ থেকে বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তোকে এখন জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। আমি কি করি বলতো? কুহুর মনটা মুহূর্তে ভালো হয়ে গেল। ও মুখ ফুটে বলে ফেলল, খান না। নিষেধ করেছে কে? সত্যি তো? মেয়েটির সুর এবার দমল। ও মিনমিরে সুরে বলল, গত রাতে না? ওটা তো গত রাতে ছিল। এখন তো আবার। নিজের লাগাম টানল দীপ্র। বুক ভরে দম নিয়ে বলল, থাক, ধৈর্য রাখি। তুই আমাকে আরও বেশি পাগল কর, একদম একেবারেই শোধ নিব। কুহু জবাবটি আর দিতে পারল না। লজ্জা লাগলো কেমন। দীপ্র কল কাটল। মৃদু হেসে ফের ছবিটা দেখতে লাগলো। তার বউকে ছবিতেই এমন মারাত্মক সুন্দর লাগছে, সামনাসামনি তো দীপ্রর মাথাই নষ্ট করে দেবে। তখন যদি ও সবার সামনে চুমুটুমু খেয়ে ফেলে? না দীপ্র, তোমাকে কন্ট্রোল রাখতে হবে। একটু তো লজ্জা রাখো, ভেবে নিজেই হাসতে লাগলো।